আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইসরায়েলের আগ্রাসন গাজাকে শুধু একটি ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ রেখে ধ্বংস করেনি, বরং এটি পরিকল্পিতভাবে একটি প্রজন্মের স্বপ্ন, শিক্ষা, মানসিক স্থিতি ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তিকে লক্ষ্যবস্তু করেছে। যুদ্ধের পরিসংখ্যান, নিহতের সংখ্যা কিংবা ধ্বংস হওয়া ভবনের হিসাবের বাইরে যে বাস্তবতা থেকে যায় তা হল মানুষের ভেতরের ভাঙন, যা সবচেয়ে নীরব অথচ সবচেয়ে গভীর। গাজার এক তরুণী শিক্ষার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এই বাস্তবতার একটি প্রতীকী ও বাস্তব চিত্র দেখতে পাই, যেখানে যুদ্ধ কেবল বোমা ও গুলির শব্দে সীমাবদ্ধ নয়, এটি প্রতিদিনের ক্ষুধা, অনিশ্চয়তা, বাস্তুচ্যুতি এবং স্বপ্ন ভেঙে যাওয়ার দীর্ঘ প্রক্রিয়া। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই বর্ণনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধ শুরুর মুহূর্তে একজন শিক্ষার্থীর জীবনের ছন্দ কিভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়াশোনা করা একজন শিক্ষার্থী, যার সামনে ছিল একাডেমিক ক্যারিয়ার, শিক্ষকতা ও গবেষণার স্বপ্ন, সেই জীবন এক মুহূর্তে স্থবির হয়ে যায়। শিক্ষা এখানে শুধু একটি ব্যক্তিগত লক্ষ্য নয়, এটি ছিল পরিচয়, আত্মমর্যাদা এবং ভবিষ্যৎ নিরাপত্তার প্রতীক। যুদ্ধ সেই কেন্দ্রবিন্দুকে আঘাত করে, কারণ দখলদার শক্তি জানে একটি শিক্ষিত সমাজ দীর্ঘমেয়াদে দমন করা যায় না। গাজায় শিক্ষা ব্যবস্থার ধ্বংস ছিল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং একটি কৌশলগত লক্ষ্য। বিশ্ববিদ্যালয়, স্কুল, লাইব্রেরি ধ্বংস, শিক্ষকদের হত্যা বা বাস্তুচ্যুত করা, সবকিছু মিলিয়ে একটি পরিকল্পিত জ্ঞানহীন ভবিষ্যৎ তৈরির প্রচেষ্টা চালানো হয়েছে। লেখিকার অভিজ্ঞতায় দেখা যায় অনলাইন শিক্ষায় ফিরে আসাও ছিল এক ধরনের প্রতিরোধ। এটি কোনো স্বাভাবিক ডিজিটাল ট্রানজিশন নয়, বরং বোমার শব্দ, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, দুর্বল ইন্টারনেট এবং তাঁবুর ভেতরে বসে পড়াশোনা করার এক অসম লড়াই। এখানে বাস্তুচ্যুতির অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 10 বার স্থান পরিবর্তন মানে কেবল ভৌগোলিক স্থানান্তর নয়, প্রতিবারই মানুষ তার পরিচিত পরিবেশ, স্মৃতি, নিরাপত্তা বোধ ও সামাজিক কাঠামো হারায়। উত্তর গাজা থেকে খান ইউনিস, রাফা, দেইর আল বালাহ, এই যাত্রাপথ একটি জাতির ভাঙনের মানচিত্র। বাড়ির দেয়ালের জায়গায় ত্রিপল লাগিয়ে বসবাস করার বাস্তবতা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ব্যর্থতার এক নির্মম দলিল। 2 বছরের গণহত্যা যে শুধু মানুষ হত্যা করে না, বরং ধীরে ধীরে শরীর ও মনকে নিঃশেষ করে দেয়, তা স্পষ্ট হয়ে ওঠে দুর্ভিক্ষের বর্ণনায়। খাদ্যাভাব, ওজন কমে যাওয়া, মাথা ঘোরা, মায়ের শারীরিক দুর্বলতা, এসব কেবল ব্যক্তিগত স্বাস্থ্যগত সমস্যা নয়, এগুলো অবরুদ্ধ গাজার উপর আরোপিত সমষ্টিগত শাস্তির ফল। আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ থাকা সত্ত্বেও খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যার শিকার হয়েছে বিশেষভাবে নারী, শিশু ও শিক্ষার্থীরা। এই প্রেক্ষাপটে সবচেয়ে শক্তিশালী দিকটি হল নৈরাশ্যের মধ্যেও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। লেখিকা যখন বলেন, আমি যুদ্ধকে আমাকে ভাঙতে দেব না, তখন এটি কেবল ব্যক্তিগত অনুপ্রেরণার কথা নয়, এটি গাজার তরুণ সমাজের সমষ্টিগত মনোভাবের প্রতিফলন। এখান থেকে শুরু হয় একটি ছোট্ট ফোন চার্জিং প্রকল্প, যা অর্থনৈতিকভাবে ক্ষুদ্র হলেও প্রতীকীভাবে বিশাল। সৌর প্যানেল দিয়ে ফোন চার্জ করা মানে শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, এটি যোগাযোগ, তথ্য প্রবাহ এবং মানুষের সঙ্গে মানুষের সংযোগ বাঁচিয়ে রাখা। এই ক্ষুদ্র উদ্যোগটি গাজার যুদ্ধকালীন অর্থনীতির একটি বাস্তব উদাহরণ। যখন আনুষ্ঠানিক অর্থনীতি ভেঙে পড়ে, তখন মানুষ অনানুষ্ঠানিক, সৃজনশীল এবং প্রয়োজন ভিত্তিক উদ্যোগে টিকে থাকে। নম্বর দেয়া ফোন, মানুষের ডাক, মেঘলা আকাশে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া, এসব দৃশ্য একদিকে দৈনন্দিন সংগ্রামের ছবি, অন্যদিকে তরুণ উদ্যোক্তাদের মানসিক চাপ ও হতাশার দলিল। এখানে কান্না দুর্বলতার চিহ্ন নয়, এটি মানবিক প্রতিক্রিয়া, যা যুদ্ধের অমানবিকতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।
প্রতিদিন $10 আয় করার বিষয়টি অর্থনৈতিক বিশ্লেষণেরও সুযোগ দেয়। এই আয় দিয়ে ইন্টারনেট কার্ড কেনা, সামান্য খাবার সংগ্রহ, এগুলো দেখায় কিভাবে শিক্ষা, যোগাযোগ ও বেঁচে থাকা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অনলাইনে পড়াশোনা করতে ইন্টারনেট দরকার, ইন্টারনেট কিনতে অর্থ দরকার, অর্থ উপার্জন করতে আবার শক্তি ও সময় দরকার। এই চক্রটি যুদ্ধ পরিস্থিতিতে ভয়াবহ অসম হয়ে পড়ে। চূড়ান্ত পরীক্ষার সময় ফোন চার্জ না হওয়া, মেঘলা আকাশ, কান্না, এটি একটি শক্তিশালী প্রতীক। এটি দেখায় কিভাবে একটি প্রজন্মের একাডেমিক মূল্যায়ন যুদ্ধের বাস্তবতার সঙ্গে সংঘর্ষে লিপ্ত। স্বাভাবিক সময় যেখানে পরীক্ষা মানে মানসিক চাপ, সেখানে গাজায় পরীক্ষা মানে অস্তিত্বের সঙ্গে লড়াই। এই ব্যক্তিগত গল্পটি আসলে একটি সমষ্টিগত বাস্তবতার প্রতিনিধি। গাজার শত শত হাজার হাজার তরুণ তরুণী একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কেউ ছোট খাবারের দোকান দিচ্ছে, কেউ টিউশনি করছে, কেউ অনলাইনে কাজ খুঁজছে, কেউ স্কলারশিপের আবেদন করছে। এটি দেখায় যুদ্ধ সত্ত্বেও জীবন থেমে থাকে না, বরং নতুন রূপে, নতুন কৌশলে এগিয়ে চলে। শিক্ষাকে এখানে স্পষ্টভাবে প্রতিরোধের ভাষা হিসেবে উপস্থাপন করা হয়েছে। দখলদার শক্তি শিক্ষা ধ্বংস করতে চায়, কারণ শিক্ষিত তরুণ মানে প্রশ্ন করা মানুষ, ইতিহাস জানা মানুষ, অধিকারের কথা বলা মানুষ। তাই অনলাইনে পড়াশোনা চালিয়ে যাওয়া, মাস্টার্স করার স্বপ্ন দেখা, বিদেশে গিয়ে আবার ফিরে আসার পরিকল্পনা সবই রাজনৈতিক অর্থে প্রতিরোধ। ভবিষ্যতের দিকে তাকালে লেখিকার স্বপ্ন শুধু ব্যক্তিগত সাফল্যের নয়, তিনি ফিরে এসে ফোন নয়, মন চার্জ করতে চান। এই বাক্যটি গভীর অর্থবহ। এটি জ্ঞানের আলো ছড়ানোর, সমাজ গঠনের এবং যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের আকাঙ্ক্ষা প্রকাশ করে। তার ছোট ভাই আনাসের সাংবাদিক হওয়ার স্বপ্ন একই ধারার অংশ। সত্য বলা, বাস্তবতা তুলে ধরা এবং বিশ্বকে জানানো যে গাজা কেবল ধ্বংসস্তূপ নয়, বরং জীবন্ত মানুষে ভরা একটা ভূখণ্ড। সবশেষে বলা যায়, এই অভিজ্ঞতা নির্ভর বর্ণনা আমাদের শেখায় যে গাজা শুধু একটি সামরিক সংঘাত নয়, এটি একটি নৈতিক পরীক্ষা, বিশ্বের বিবেকের পরীক্ষা। একই সঙ্গে এটি প্রমাণ করে দমন, গণহত্যা ও ধ্বংস সত্ত্বেও মানুষের ইচ্ছাশক্তি, শিক্ষাপ্রীতি ও ভবিষ্যৎ নির্মাণের আকাঙ্ক্ষা নিঃশেষ করা যায় না। গাজার তরুণ সমাজ পরাজিত নয়, তারা আহত, ক্লান্ত কিন্তু অদম্য। তাদের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বপ্ন হত্যা করা যায় না, যদি মানুষ বেঁচে থাকার পাশাপাশি ভাবতে এবং শিখতে চায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।